নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আজ কিন্তু পৌঁছে গেলেন কারিগরি ভবনে। পার্ট টাইম সহ যত শিক্ষক শিক্ষাকর্মী আছে, এমনকি নোডাল কর্মচারী, সকলের জন্য আগামী দিনে কি হতে চলেছে, আদৌ কি সম্ভাবনা কিছু আছে, এবং সার্বিক যে সমস্যা, সেই সমস্যা নিয়ে প্রতিনিয়ত কিন্তু এই সংগঠন কিন্তু কারিগরি ভবনে আসছেন। আজও কিন্তু তারা পৌঁছে গেলেন। আজকে যে আধিকারিকদের সঙ্গে আলোচনা হলো, সেই আলোচনায় কি উঠে আসলো, কি বলবেন সুভাষ বাবু? নমস্কার তাপস বাবু। আমি, আমার সভাপতি কমরেড রাজীব শেখ, আমার ক্যাশিয়ার তাপস বর্মন, আমরা সকাল থেকেই আজকে কারিগরি ভবনের নানাবিধ কাজ নিয়ে, শুধু বেতন বৃদ্ধি নয়, আগামী দিনের কারিগরি শিক্ষা কোন পথে চলবে, এই সমস্ত যখন কাজ নিয়ে কারিগরি ভবনের অভ্যন্তরে, তখন নানা জায়গায় গতকাল আমাদের একটা বিবৃতিতে নানাজন নানা কথা বলেছেন। আমরা রাজনীতি করছি। আসলে আপনাদের জীবনটা যখন রাজনীতি নিয়ন্ত্রণ করে, তখন কেন বৃত্তিমূলক শিক্ষকরা সেই রাজনীতির অংশ হবে না? তাদের ভালো মন্দ সবটাই রাজনীতি নিয়ন্ত্রণ করছে, আর বৃত্তিমূলক শিক্ষকরা কোনো কথা বললেই সেটা রাজনীতি হয়ে যায়। আপনাদের প্রথমেই বলবো যে আগামী দিন আবার কারিগরি ভবনে এই মানুষদের হস্তক্ষেপেই ওই সাকুয়া মুনেজা আসছে, দেখতে পাবেন মজাটা। তার তথ্য আমরা আজকে কারিগরি ভবন থেকে জোগাড় করলাম। ফলে এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে, যারা মুখে বলে তাদের নাকি। সুভাষবাবু, আপনি যে সাকুয়া ম্যাডামের কথা বললেন, এনাকে আনার পেছনে চেয়ারপারসনের কি কোনো হাত আছে কোথাও? আমি ইন্ডিভিজুয়াল কারোর কথা বলছি না, তার কারণ আমাদের কাছে নানা তথ্য নানা সময় আসছে, আমরা সেই জন্য ব্যক্তি অংশের উপরে কোনো রাখছি না। কারণ কারিগরি ভবনে কতগুলো নিয়ম আছে তো অফিসার আসার ক্ষেত্রে, ফলে সেখানে নিশ্চয়ই সকলে সহমত হতে হয়, তারপরে অফিসার আসেন। ফলে সেইটা হচ্ছে আমাদের বলার, কি আসছেন বড় কথা নয়। আমরাই শুনেছিলাম বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে যে সাকুয়া মুনেজা নাকি আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। তাহলে যিনি ক্ষতি করলেন, এবং আমি আপনি যেটা বললেন, আমি যখন সংগ্রামী মঞ্চের মাধ্যমে করছিলাম, ঐক্যবদ্ধ লড়াই করছিলাম, তখন আমরা শুনতাম যে সাকুয়া মুনেজাই আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। তারপরে আজকে সাকুয়া মুনেজা কিভাবে কারিগরি দপ্তরে আমাদের সিইও হয়ে আসছেন, সেটা তো বোঝাই যাচ্ছে কাদের হস্তক্ষেপ, কারাই সব করছে। ফলে যাই হোক, এ বিষয়ে আমি কোনো বিতর্ক বাড়াতে চাইছি না, আমি শুধু আপনাদের তথ্যটা দিলাম। আর বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী একটা নৈশ প্রহরী, এদের জীবন মানের উন্নতির জন্য আমরা বলেছি আমরা যতদূর যেতে হয় যাব। কালকে শুনেছেন আমাদের বিরুদ্ধে কোথাও রাজনীতি নেই, অথচ কারু কারু মনে হয়ে গেল রাজনীতি। আচ্ছা, কেন আমরা বলছি কথা? 2005 সাল থেকে চালু হওয়া বৃত্তিমূলক, সেই বৃত্তিমূলককে যদি আপনি স্বাভাবিকভাবে বলেন, তাহলে সেটা 2007 সাল। 2007 সাল থেকে যে বৃত্তিমূলক চলছে, কারু কারু তো অ্যাপয়েন্টমেন্ট 2005 সাল থেকে। ফলে সেই কারণে 2005 সাল থেকে বললাম, আজকে 2026 সাল, 21টা বছর একটা সিস্টেম। যখন বিগত সরকারের আমলে কারিগরি শিক্ষা, এটা বৃত্তিমূলক শিক্ষা সংসদ ছিল, পরবর্তী 2009 খেয়াল করবেন, সেই সময় কোনো কাজ কোথাও করতে দেওয়া হয়নি। তা সত্ত্বেও সেই সময়ের যে সরকার ছিল, তারা কিন্তু দ্রুত জীবন মানের উন্নতি ঘটানোর একটা চেষ্টা করে গেছে। তারা শুরুটা আর তাদের হাতে যেটুকু সময়, কারণ অন্যরা যেরকম 34 বছরের কথা বলে, এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে 34 বছরের গল্প আর শোনানো যাচ্ছে না। সেই কারণেই বলছেন আমরা রাজনীতি করছি। আমরা রাজনীতি করিনি। কেন করিনি? 2011 সালে পরিবর্তনের পর যখন এই সরকার প্রতিষ্ঠা হয়, আমরা বলেছিলাম সেদিন থেকেই আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আজও তাই। অথচ দেখবেন একটা জিও হয়েছে, আজকে শুনলাম তাদের শৈশবুদন কি হয়ে গেছে, কিন্তু সেই জিওটাতে কোথাও আমাদের পার্টিসিপেশন নেই। মানে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি, তাদের দাবিগুলো গৃহীত হলো কিনা, বা তাদের আর কিছু বলার আছে কিনা, এই অবস্থায় তাদের মতামত নেওয়ার, তারা যে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল কথা বিলোপ করতে চায়, সেই বিষয়টা কোনো বক্তব্য। আমরা তো বলেছিলাম দুটো মাত্র পোস্ট করুন, শিক্ষক প্রশিক্ষক, আর আমাদের নৈশ প্রহরীদের গ্রুপ ডির আওতাভুক্ত করুন। তারপরে একটা আমরা নানা জিও ইতিমধ্যে যেগুলো বিভিন্ন দপ্তরে আছে, 1091, 1086, এইগুলোর কথা বলেছিলাম। সরকারের তো উচিত ছিল আমাদের সঙ্গে বসে তারা কোনটা পারবে আর কোনটা পারবে না সেটা অন্তত জানান দেওয়া। তা করলেন না। ওই পেটুয়া কিছু দালালদের নিয়ে বসে একটা
থোর বড়ি খালা, খালা বড়ি থোর, আমরা সেই সব এর মধ্যে যেতে চাইছি না। আমরা বলছি যে জিওটা বেরোক, জিওটা বেরোনোর পরে এর দায়টা কে নেবে? যদি আমার ওই পার্ট টাইম শিক্ষক বা অন্য কোনো শিক্ষক কোনোভাবে ডিপ্রাইভড হয়ে যান, কারণ তারও তো পরিশ্রম। আজকে আপনি যদি দেখেন এন্টার বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার মধ্যে 4-4.5 হাজার হচ্ছে কন্ট্রাকচুয়াল, আর বাকি মানে যে 7,000 মতো আছে, 7-7.5 হাজার সবটাই পার্ট টাইম। তাহলে একটা ব্যবস্থা চালাচ্ছে এইভাবে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই মানুষগুলোকে ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিন, এদের যোগ্যতা আছে, এদেরকে নানাভাবে ব্যবহার করুক স্কুল, যা স্কুলের প্রেমিসেসের মধ্যে করা যায় করে একটা নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করুক। কেন করা গেল না? 11 সাল থেকে আজকে 26 সাল, এখন এসে বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যা হচ্ছে মেনে নিন। এই কারণেই কালকে আমরা বলেছিলাম, আজকেও বলছি যে নিশ্চয়ই যে জিও বেরোক, না বেরোনোর আগে তো যেহেতু আমরা এর মধ্যে নেই, আমাদেরকে ডাকা হয়নি, আমরা নানা মানে আধিকারিকের সঙ্গে কথা বলে যা বুঝলাম, জিওটা বেরোক, তারপরে নয় আলোচনা করা যাবে বাকিটা। কিন্তু আমরা যেটা বলছি, হ্যাঁ, কোনো এক সময় আপনাদের ক্ষেত্রে পার্ট টাইমেরদের ক্ষেত্রে 10 টাকা বেরিয়েছিল, সেই সময় কিন্তু তীব্র লড়াইতে আপনারা নেমেছিলেন। আজকে যদি জিও বেরোয়, আজ হোক বা কাল হোক বা পরশু হোক, যখনই জিওটা বেরোবে, যদি পার্ট টাইমারদের ক্ষেত্রে যদি কোথাও অসঙ্গতি দেখা যায় যে না পর্যাপ্ত পরিমাণে হলো না, সেই ক্ষেত্রে কি আপনারা কি সংগঠনের পক্ষ থেকে রুখে দাঁড়াবেন? আমরা তো ওভাবে দেখি না। আমাদের সংগঠনের সভাপতি নিজে একজন পার্ট টাইম টিচার, ফলে আমাদের সংগঠনটা সকলকে নিয়ে, সকলের ফলে একজনের যদি ডিপ্রাইভ হয়, তিনি কোন সাথে আছেন, কন্ট্রাকচুয়াল না পার্ট টাইম, তিনি নৈশপ্রহরী কিনা, এসব দেখার বিষয় নেই। ডিপ্রাইভ যদি কেউ হন, আমরা তাদের নিয়েই লড়াই করতে একদম বদ্ধপরিকর। ফলে সেইটা নিশ্চয়ই রাজীব বলবে, কিন্তু আমাদের যেটা বলবার সে আমরা জিওর বিরোধিতা করছি না। আমরা বলছি আমাদের জিওটা অবিলম্বে দরকার, আরো আগে ভাবা উচিত ছিল। এখন সেই থোরবড়ি খাড়া এই করে বেরি করে দেওয়া হচ্ছে। কবে থেকে তো আমরা নানা ডেপুটেশন কর্মসূচি চালিয়েছি, অবস্থান, বিক্ষোভ, পুলিশের অত্যাচার সব সহ্য করার পরে আজকে যখন জিওটা বেরোচ্ছে, তখন এরকম একটা অবস্থা। কেন আমাদের সঙ্গে বসা গেল না? আমরা কি অন্যায় করেছি? আমরা তো একটা স্টেক হোল্ডার, একটা রেজিস্টার্ড সংগঠন, তাদের সঙ্গে বসা গেল না কেন? ফলে আমরা মনে করি যে এই জিও যদি সত্যি কাউকে, সকলকে যদি খুশি করতে পারে, তাহলে আমরা ওয়েলকাম করব। যারা এই মুহূর্তে সরকার আছেন তাদেরকে ধন্যবাদ দেব। কিন্তু এই জিও যদি সকলকে খুশি করতে না পারে, তাহলে কিন্তু তাদের জন্য আমরা লড়াই করবো, এইটুকু আপনাকে বলতে পারবো। রাজীব বাবু, আপনি কি বলবেন? আজকে যে আসলেন সংগঠনের পক্ষ থেকে, আজকে সংগঠনের পক্ষ থেকে আসলেন, যে আলোচনা আজকে আপনারা করলেন, এই আলোচনার নিরিখে দাঁড়িয়ে আপনার কি অভিমত, কি বলবেন আপনি? নমস্কার, আমাদের অধিকার চ্যানেলকে ধন্যবাদ। তারা আমাদের ব্যক্তিমূলক সমাজের কথা সব জায়গায় পৌঁছে দেয়। আমরা যে লড়াই আন্দোলনটা করি সেটা সামগ্রিকভাবে করি, সুভাষিসদা বলবার সময় বলেছেন। এখন ভিতরে কি আছে, জিওর ভিতরে কি হয়েছে, সেটা সত্যি কথা আমরা জানি না। আমরা জানার চেষ্টা করেছি, সবটা আমরা বুঝে উঠতে পারিনি। কিন্তু লড়াইটা আমাদের চলবে সম কাজে সম বেতন না পাওয়া পর্যন্ত এবং আমাদের বেতন কাঠামো না তৈরি হওয়া পর্যন্ত। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সম কাজে সম বেতন এই সরকার না দিতে পারার আগে পর্যন্ত বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে আমাদের আর্থসামাজিক মানোন্নয়ন ঘটাতে হবে। আর্থিক বৈষম্য এবং সামাজিক বৈষম্য যদি তৈরি হয়, সবার আগে রাস্তায় আমরাই নামবো এবং আমরা সবাইকেই আহ্বান করব যে এই প্রাপ্তি যদি আমাদের খুশি করতে না পারে, আমাদের সন্তুষ্টি যদি না হয়, তাহলে কিন্তু আমরা যে লড়াই আমাদের জারি আছে তা বজায় থাকবে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, বাংলায় একটা প্রবাদ আছে, হাঁড়ির একটা চাল টিপলেই ভাত হয়েছে কিনা বোঝা যায়, সব ভাত টিপবার দরকার নেই। তো 2011 সালের পরে আমরা দেখেছি যে বিভিন্নভাবে এদের টিপে টাপে কিন্তু এদের চারিত্রিক বৈশিষ্ট্য, মানব সেবা, কর্মীদের স্বাচ্ছন্দ্য এরা ভাবেন না। বিগত সরকারের সময় আমরা জেনেছি এবং আমাদের কাছে সেই তথ্য আসতে শুরু করেছে। অনেকেই তো সমালোচনা করেন বাম জমানায় তৈরি হওয়া। ঠিকই, একটা শিশু যখন জন্মায় তার অনেক রকম ভুল ত্রুটি থাকে, অসুবিধা থাকে, কিন্তু যখন সে মহির হয়ে পরিণত হয়
তখন তার দেখভাল করা সরকার, যে সরকারের দায়িত্ব কর্তব্য ছিল তারা পালন করে উঠতে সবটা পারেনি। সেই জন্য আমাদের এই বেহাল দশা। আমরা দেখেছি যে 2011 সালের ফেব্রুয়ারি মাসে একটা ফাইল তৈরি হয়ে গেছে কাউন্সিল এবং সেটা কাজও হচ্ছিল। কাউন্সিলে নির্বাচন আসার পরে সেটাকে স্থগিত করে দেওয়া হয় এবং এই সরকারের টেবিলে যখন সেটা যায়, এই সরকার সেটা গ্রহণ করেনি। সেখানে সার্ভিস রুল থেকে শুরু করে সমস্ত কিছু ডিক্লেয়ার আছে। আমরা নিশ্চয়ই সময় সুযোগ আসলে সেটাকে প্রকাশ করব জনসমক্ষে, এবং প্রয়োজনে আমরা সেই কপি নিয়ে আমরা আইনের পরামর্শ নিয়ে আইনের দ্বারস্থ হব। আমরা চাই, আমাদের সংগঠন চায় যে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভেদ নয়, একটাই কথা, টিচার, ইনস্ট্রাক্টর এবং অভিজ্ঞতার ভিত্তিতে তার বর্তমান আর্থসামাজিক অনুযায়ী ভাতা বৃদ্ধি বা বেতন তৈরি করা। আজকে সুভাষিস বাবুরা যে আলোচনা করলেন এই সংগঠনের পক্ষ থেকে, সর্বশেষ প্রশ্ন ওনার কাছে আমার থাকছে, সেটা হচ্ছে আজকের পর আপনারা আপনাদের সংগঠনগত ভাবে কিভাবে এগোবেন, খুব সংক্ষেপে যদি বলেন। আসলে আমাদের সংগঠন তো ওই ঘরে মানে হোয়াটসঅ্যাপের সংগঠন নয়, আমাদের একটা নির্দিষ্ট ডেকোরাম আছে, সংগঠনের রাজ্য কমিটি আছে, তারা বসবে, সেই বসে সিদ্ধান্ত নেবে, তারপরে আমরা জানাবো আপনাকে। তবে লড়াইটা কিন্তু চলবে, ওই তারপর রাজীব যেটা বললো, লড়াইটা শেষ পর্যন্ত হবে। সম কাজে সমবেতন, যা সুপ্রিম কোর্টের রায় আছে, সবাইকে যদি এই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত না করা যায় এবং একই ধরনের বেতন কাঠামোর মধ্যে আনা না যায়, ততক্ষণ আমাদের লড়াই চলবে। আমরা সবার পাশে আছি। অশেষ ধন্যবাদ সুভাষবাবু, রাজীববাবু আপনাদেরকে। আপনাদের যে মান উন্নয়ন ঘটানোর জন্য যে লড়াই আপনারা চালিয়ে যাচ্ছেন, এই লড়াই আপনারা চালিয়ে যান এবং আপনাদের যে দাবি, সেই ন্যায্য দাবি এবং হকের দাবি আপনারা আদায় হবে, এইটুক আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।